ভরাডুবি নয়, ডাকসু জাকসুতে অনেক ভোট পেয়েছে ছাত্রদল, বলছেন বরকতুল্লাহ বুলু। জানাবো, জামায়াতের সাথে জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি। এদিকে ফ্যাসিস্টের গ্রেফতারের নির্দেশ দিয়েছি বলছেন ডিআইজি রেজাউল। এবং সর্বশেষ জানাবো, দুর্গাপূজার পরই দেশে ফেরার চেষ্টা চালাবে আওয়ামী লীগরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভরাডুবি নয়, ডাকসু জাকসুতে অনেক ভোট পেয়েছে ছাত্রদল, বলছেন বরকতুল্লাহ বুলু। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেছেন, এ নির্বাচনে অনেক ছাত্রের ভোট পেয়েছে ছাত্রদল। বরকতুল্লাহ বুলু বলেন, ডাকসু জাকসুতে ছাত্রদলের ভরাডুবি হয়নি। এই নির্বাচনে ছাত্রদলের প্যানেলে 5,800 ভোট পড়েছে। এই ছাত্রদলের সমর্থন ছাত্রদলের এসেছে। আর শিবির তো নিজ নামে নির্বাচন করেনি, তারা সম্মিলিত একটা পরিষদের নামে নির্বাচন করেছে। আর এই ছেলেরা তো ছাত্রলীগের ব্যানারে গত 10 থেকে 15 বছর হলে ছিল, শেখ হাসিনার হালুয়া রুটি ও মাখন যা ছিল খেয়েছে। এখন এরা যারা গেল আন্দোলনের দাবিদার, তাদের অনেকেই তো ছাত্রলীগের পদেও ছিল। তিনি বলেন, আপনি একটি দল করবেন অথচ অন্য দলে ঢুকে গুপ্তচর বৃত্তি করবেন, এটা কেমন রাজনৈতিক নৈতিকতা? 2015 সালের পর ক্যাম্পাসে আত্মগোপনে যাওয়ার আগে শিবির নির্যাতিত হয়েছে বলে দাবি করে দলটি। এই বিষয়ে আপনার মন্তব্য কি? এক সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তাদের বয়স 24-25 বছর হবে। 2015 সালে তো আজ থেকে 10 বছর আগে হবে। তখন তাদের বয়স তো 12-14 বছর ছিল। তখন তারা আন্দোলনে গেল কিভাবে? ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ডাকসুতে ছাত্রদলের পরাজয় হয়নি, তারা একজনও হলে থাকতে পারেনি, ক্যাম্পাসে ঢুকতে পারেনি, ক্লাস করতে গেলেও ভয়ে ছিল। এই 10 মাস আমরা ক্যাম্পাসে গিয়েছি, এতেই 5,800 ছাত্রের সমর্থন পেয়েছি, এটা বিশাল ব্যাপার। নিজের নির্জন কারাবাসের স্মৃতিচারণ করে তিনি বলেন, একদিন আমাকে হঠাৎই কাশিমপুর হাই সিকিউরিটির কারাগারে বদলি করে দেওয়া হয়। সেখানে একটি ভবনে আমি একা ছিলাম, একাকী একটি ভবনে অনেকদিন নিঃসঙ্গ অবস্থায় কাটাতে হয়েছে। জামায়াতের সাথে জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি। নির্বাচন ও সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে যে ঐকমত্যের আভাস পাওয়া যাচ্ছিল তাতে স্পষ্ট ফাটল ধরেছে। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের জেরে দল দুটির মধ্যে দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে। ফলস্বরূপ জামায়াতে ঢাকা যুগপৎ আন্দোলনে যোগ দেয়নি এনসিপি। জামায়াত ও ইসলামী আন্দোলন 5 দফা দাবিতে এবং খেলাফত মজলিস 6 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলগুলো বাস্তবায়ন, পিআর, গণহত্যার বিচার, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আগামী 19 সেপ্টেম্বর বিভাগীয় শহর এবং 26 সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করবে। তবে এই কর্মসূচিতে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ 4টি দল থাকলেও এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি শেষ মুহূর্তে সরে আসে। ফলে গত কয়েক মাস ধরে জামায়াত ও এনসিপির মধ্যে এক ধরনের ঐকমত্য দেখা গেলেও হঠাৎ জামাত ও এনসিপির মধ্যে কেন এই টানাপোড়েন তৈরি হলো, সেই প্রশ্ন সামনে আসছে। এই বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা ও দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন, নির্বাচন সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে বর্তমানে এনসিপির মধ্যে দুটি স্পষ্ট ধারাও তৈরি হয়েছে, যে কারণে এখনই জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যেতে এনসিপিতে আপত্তিও রয়েছে। অন্যদিকে সংস্কার নিয়ে জামায়াতের কিছু দাবির সঙ্গে এনসিপির মত পার্থক্য থাকায় দলটি জামায়াতের সাথে যুগপৎ আন্দোলনে যাচ্ছে না। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, সংস্কারের সব দাবিতে একমত না হওয়া ও নির্বাচনী জোট হওয়া নিয়ে নানা অস্পষ্টতা থাকায় আপাতত জামায়াতের সাথে জোটবদ্ধতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজনীতির মাঠ বুঝে আপাতত কিছুটা কৌশলী অবস্থান নিয়েছে এনসিপি। আপাত দৃষ্টিতে যেটিতে দূরত্ব বা টানাপোড়েন মনে হলেও ভোটের সময় ঘনিয়ে আসলে এনসিপির সেই অবস্থানেও পরিবর্তন আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক রাশেদা রওনক খান বলেন, লক্ষ্যের জায়গা এক ছিল, কিন্তু লক্ষ্য অর্জনের পর বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হয়, তখন স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হয়। ফ্যাসিস্টদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি বলছেন ডিআইজি রেজাউল।
ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম মল্লিক বলেছেন, যারা ফ্যাসিস্ট তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে, তাদের গ্রেফতার করতে নির্দেশ দিয়েছি। মোহাম্মদ রেজাউল করিম মল্লিক বলেন, আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে এবং জনগণের নিরাপত্তার বিষয়ে আমরা কথা বলেছি। ফরিদপুরের ডিসির সঙ্গে কথা বলেছি আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে। আজকের ঘটনার বিষয় ও জনগণের শান্তির বিষয়ে ডিসির সঙ্গে কথা বলেছি। আজকের ঘটনায় যারা নিরাপত্তায় দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে তাদেরকে নির্দেশনা দিয়েছি, তারা যা যা করার তাই করবেন। তিনি বলেন, আজকে এই ঘটনায় আমার 4-5 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী হিসেবে আজকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিআইজি রেজাউল আরও বলেন, আজকের ঘটনায় ভাঙ্গা থানা যে সমস্ত ক্ষতি হয়েছে আমি জেলা পুলিশকে দায়িত্ব দিয়েছি এবং উপজেলা পরিষদের যে ক্ষতি হয়েছে সেগুলোকে ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। মানুষের আবেগ ও অনুভূতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছি। রিপোর্টটি তারা বিবেচনা করবেন। পাশাপাশি যেহেতু 2টি ইউনিয়ন কেটে নেওয়ার বিষয়ে হাইকোর্টে একটা রিট হয়েছে, সম্ভবত আগামী 21 তারিখে শুনানির জন্য আছে, তখন জানা যাবে আসলে বিষয়টি কোন দিকে যাচ্ছে। তিনি বলেন, ভাঙার জনগণকে অনুরোধ করব, আপনাদের কর্মসূচি থেকে ফিরে আসেন এবং সময়ের জন্য অপেক্ষা করুন। জনগণের আবেগ অনুভূতি আমরা বুঝি, আমরা সেই বিষয় নিয়ে কাজ করছি। আজকের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমি ভাঙাবাসীকে আবারও বলবো, তারা যেন তাদের কর্মসূচি থেকে চলে আসে এবং সময়ের জন্য অপেক্ষা করেন। কী পরিমাণ ক্ষতির হয়েছে তা সরেজমিনে দেখে পরে বলা যাবে বলেও জানান ডিসি। দুর্গাপূজার পরই দেশে ফেরার চেষ্টা চালাবে আওয়ামী লীগরা। 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ভারতে থেকে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক এই সরকার প্রধান। প্রায় সময় বাংলাদেশে ঢুকে পড়বেন বলে নেতাকর্মীদের আশ্বাস দিয়ে যাচ্ছেন তিনি। তবে তার সে তর্জন গর্জন এখন পর্যন্ত কাগুজে বাঘ হিসেবেই দেখছে সচেতন নেতাকর্মী ও বিশ্লেষকরা। তবে এর মধ্যেও আওয়ামী লীগ ও তাদের মিত্রদের দীর্ঘদিনের প্রচেষ্টায় অংশ হিসেবে আবারও চাউর হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব। দুর্গাপূজার পরই দেশে ফেরার লড়াইয়ে নামবে কলকাতার থাকা আওয়ামী লীগের নিউ টাউন শাখা। দুর্গাপূজার পরই দেশে ফেরার লড়াইয়ে নামবে কলকাতায় থাকা আওয়ামী লীগের নিউ টাউন শাখা। দীর্ঘ 15.5 বছর শেখ হাসিনার গুম খুনকে পাশ কাটিয়ে আবারও তাকে প্রাসঙ্গিক করার অপচেষ্টায় ব্যস্ত ভারত ও তার প্রক্সিগুলো। এ লক্ষ্যে সচল করা হচ্ছে আওয়ামীপন্থী বিভিন্ন এজেন্সিকে। তাদের তৎপরতায় বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরছেন? ভারতীয় মিডিয়ার একাংশ এবং কিছু বুদ্ধিজীবীর তৎপরতা এই জল্পনাকে আরও উস্কে দিচ্ছে। অভিযোগ উঠেছে, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের মতে হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা চলছে। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের একটি সম্মেলন। এই সম্মেলনে নৈপথ্য ভারতের সমর্থন রয়েছে বলে অভিযোগ। সেখানে অংশ নিয়েছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় সারির কমিউনিস্ট নেতা গৌতম রায়। নিজ রাজ্যে তেমন গুরুত্ব না পেলেও বারবার হাসিনার প্রশংসা করে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টায় থাকেন গৌতম। তার একটি বইয়ের ভূমিকাও লিখেছেন শেখ হাসিনা। শুধু সম্মেলন নয়, ডিজিটাল মাধ্যমেও হাসিনার পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। অভিযোগ উঠেছে, পশ্চিমবঙ্গের একটি ওয়েব পোর্টাল নিয়মিত আওয়ামীপন্থীদের অনুষ্ঠান প্রচার করছে। এর পরিচালক ধবল সরকার নাকি আওয়ামী লীগের কাছ থেকে কয়েক কোটি টাকা পেয়েছেন। এছাড়া অসংখ্য ফেসবুক ইনফ্লুয়েন্সারকেও টাকা দিয়ে বিভিন্ন বিষয়ে পোস্ট করানো হচ্ছে। রাজনীতির মাঠ গরমে শেখ হাসিনার একের পর এক বাগাড়ম্বর দেখা গেলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের কারণে চাপে আছেন। ফলে বাংলাদেশের রাজনীতিতে ভারতের উচ্চাভিলাষী পরিকল্পনা কতটুকু সফল হবে তা নিয়ে বিরাট প্রশ্ন রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।